মাশফিক ভাইয়ের অ্যাম্বুলেন্স কেন্দ্রিক এমন একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। আমি এতটুকু বলবো যে এই ঘটনা শোনার শুরুর দিকে আপনারা বুঝতেই পারবেন না এই ঘটনাটা কোন দিকে মোড় নিচ্ছে। চলুন চলে যাই মাশফিক ভাইয়ের ঘটনায়। মাশফিক ভাইয়ের বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট থানায়। উনি যে ঘটনাটি শেয়ার করেছেন, এই ঘটনাটি যার সঙ্গে ঘটে সম্পর্কে তিনি মাশফিক ভাইয়ের মামা হন। তার নাম হচ্ছে তাহের। ওনাদের পাশের গ্রামেই এই তাহের মামার বসবাস। তিনি মূলত একজন ড্রাইভার। আগে অ্যাম্বুলেন্স চালাতেন, এখন ট্রাক চালান। অ্যাম্বুলেন্স চালানো বাদ দেওয়ার পেছনে রয়েছে এক রোমহর্ষক ভৌতিক ঘটনা। অ্যাম্বুলেন্স চালানো তার জীবনে নিয়ে এসেছিল এক বিভীষিকা। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে চিন্তা করেছিলেন জীবনে আর ড্রাইভিং পেশায় ফিরবেনই না, কিন্তু পেটের দায়ে জীবিকা নির্বাহের জন্য এখনো রয়েছেন এই ড্রাইভিং পেশায়, কিন্তু সেটা অ্যাম্বুলেন্স না, এখন তিনি ট্রাক চালান। একদিন এই মাশফিক ভাই তাহের মামার এলাকায় বসে আড্ডা দিচ্ছিলেন রাতের বেলা। তখন তাহের মামা বাড়িতে যাচ্ছিলেন ওই পথ দিয়ে। মামা পথে ওনাদেরকে দেখে বললেন, এই মামা এত রাত্রে কি করো, যাও যাও বাড়ি যাও, ঘুমাও, রাত বেরোতে চলাফেরা করা উচিত না। তখন এই মাশফিকে বললেন, মামা তুমি তো ড্রাইভিং পেশায় আছো, তুমিও কি রাত্রে ভয় পাও নাকি? তো মামা একটু হেসে দিয়ে গম্ভীর সুরে বললেন, আর ভয়ে ভয়ে তো আমার জীবনটাই চলে যাচ্ছিল। তখন মাশফিক ভাই বললেন যে, মামা এই কথা বললে কেন, কোনো ঝামেলা হয়েছিল নাকি? তখন মামা বললেন, জীবনে কখন কোথায় যে কিসের সাথে দেখা হয়ে যায় বলা মুশকিল, কখন কে কোন ঝামেলায় পড়ে যায় এটাও বলা মুশকিল। বিপদ যদি কপালে থাকে সেটা বাড়ি পর্যন্ত পৌঁছে যায়, হেঁটে হেঁটে পৌঁছে যায়, নিজেও টের পাওয়া যায় না যে আসলে মানুষ কোন বিপদে পড়তে যাচ্ছে। এই সমস্ত কথা শুনে মাশফিক ভাইয়ের কৌতূহল আরো বেড়ে যায়। তো তিনি মামাকে বললেন যে, মামা বলো না তোমার অভিজ্ঞতার কথা, আমরা একটু শুনি। তখন মামা বললেন যে, এগুলো অভিজ্ঞতা না রে ভাগিনা, এগুলো হলো পাপ, পাপ পাপ করছিলাম, এই জন্য হচ্ছে এই বিপদে পড়ছিলাম, এসব কথা মুখে না আনাই ভালো। তখন মাশফিক ভাই সহ ওনার পাশে থাকা আরো দুইজন এলাকার ভাই ছিলেন, তারাও খুব করে ধরলো তাহের মামাকে। আর মাশফিক ভাই বুঝতে পেরেছিলেন মামার দারুণ কোনো অভিজ্ঞতা হয়তো বা আছে। তবে ওনাদের কাছে সেটা দারুণ হলো, মামার কাছে সেটা ছিল বিভীষিকার নাম। মামাকে তো ওনারা অনেক জোরাজুরি করেন। একটা সময় মামা বললেন, আচ্ছা ঠিক আছে, রাত তো এখন 12টা বাজে, কালকে বিকালে তোমরা আসো, তখন বলবো, এখন আর বলবো না, এখন শরীরটাও ভালো লাগছে না, ঘুম আসছে, বাড়িতে যাই, তোমরা বাড়িতে যাও। আসলে মাশফিক ভাইরা যেই জায়গাটাতে বসে আড্ডা দিচ্ছিলেন ওখানে একটা কালভার্ট রয়েছে, যেটাতে রাতের বেলা এখনো নাকি মানুষ ভয় পায়। তো যাই হোক, ওনারা কালকে আসবেন বলে মামার কাছ থেকে বিদায় নিয়ে ওনারাও বাড়িতে চলে যান, মামাও বাড়িতে চলে যান। পরদিন বিকালবেলা সেই কালভার্টে ওনারা চলে আসেন। কালভার্ট থেকে 300 মিটার দূরে মামার বাড়ি। মামার বাড়ির এক পাশে বাঁশঝাড় আর আরেক পাশে রয়েছে অনেকগুলো তাল গাছ। তো ওনারা কালভার্টের দিকে গেলেন বিকাল 4টার দিকে। এর কিছু সময় পর মামাও আসলেন। আর মাসিক ভাই তো ভেতর ভেতর অনেক এক্সাইটেড ছিলেন। যাই হোক, মামা ওনার মতো করে বলতে শুরু করলেন। মামার বর্তমান বয়স 40-42 বছর। ছোটবেলা থেকে ওনার গাড়ি চালানোর খুব নেশা ছিল। প্রথম দিকে বাসের হেল্পারি করতেন খুলনা টু মাদারীপুর, এই রুটের যে বাস আছে সেই বাসে। এভাবে করতে করতে একটা সময় বাস চালানো শিখে গেলেন। 3 মাস বাস চালালেনও, কিন্তু বাস চালানো আসলে মন ভরছিল না। একবার খুলনার সোনাডাঙ্গা মোড়ে বসে চা খাচ্ছিলেন, তখন আরেক ড্রাইভার বন্ধু তাকে বললেন যে, কিরে তাহের, ড্রাইভিং কেমন লাগে? তখন মামা বলেন যে, ভালো, কিন্তু ভাই আমার না পোষায় না, এত অল্প টাকা আমার পোষাচ্ছে না, কি করা যায়? তখন মামার বন্ধু বললেন, তাহের তুই এক কাজ কর, তো যদি না পোষায় তুই অ্যাম্বুলেন্স চালা। খুলনায় তো অনেক রুগী, খুলনা যে মেডিকেল রয়েছে সেখানে অনেক রুগী আসে, বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হয়, কখনো কখনো খুলনা থেকে ঢাকায় নিয়ে যেতে হয়, বেশ ভালো টাকা পাওয়া যায় ওখানে, অ্যাম্বুলেন্স চালায় ওরা, অল্প সময়ে ভালো অনেক কিছু করছে আর কি। আর তোর রুগী পেতে কোনো অসুবিধা হবে না, পোষাবেও ভালো। সপ্তাহে 1-2টা ট্রিপ দিলেই সারা সপ্তাহে বাস চালানোর যেই টাকা সেটার থেকে আর বেশি চলে আসবে। তখন সাল 2009। তাহের মামা তার এক পরিচিত একজনের সাথে কথা বলে একটা অ্যাম্বুলেন্স ঠিক করলেন। অ্যাম্বুলেন্স আসলে ভাড়ায় চালাবেন, আর একজন মালিক উনি নিয়ে ভাড়ায় চালাবেন। তো উনি অ্যাম্বুলেন্স চালানো শুরু করেন। সব কিছু মোটামুটি ভালোই যাচ্ছিল, রুগীও পাচ্ছিলেন টুকটাক, এটা পুষিয়েও যাচ্ছিল। মাঝে মাঝে আশেপাশের জেলাও রুগী নিয়ে যেতেন, তবে খুব একটা দূরে যেতেন বিষয়টা এরকম না। সবসময় ওনার সাথে একটা ছোট ভাই ছিলেন, ছোট ভাই বলতে এলাকার ছোট ভাই আর কি। সে তার হেল্পার হিসাবে ছিল, বেশ ভালোই কাটছিল দিন, রিল্যাক্সেই দিন কাটছিল। আস্তে আস্তে রুগী নিয়ে ওনারা দূর দূরান্তেও যাওয়া শুরু করলেন।
প্রথম দিকে পথঘাট এত না চিনলেও আস্তে আস্তে মোটামুটি রুগী নিয়ে অনেক দূরে দূরে যাচ্ছিলেন, কোনো সমস্যা হচ্ছিল না, আয়ও বেশ ভালোই হচ্ছিল। মাঝে কয়েকবার ওনার হেল্পারকেও পাল্টেছেন। 2009 সালের ডিসেম্বর মাসের প্রথম দিকের ঘটনা, তখন মারাত্মক ঠান্ডা পড়েছে, কয়েকদিন রোদই ওঠে নাই, খুব ঠান্ডা। খুলনা সদর হসপিটাল থেকে রাত 8টার দিকে খুলনা মেডিকেল হসপিটালে একজন রুগী নিয়ে গিয়েছেন। রুগী নামিয়ে দিয়ে ভাবলেন যে রাতের বাসে বাড়িতে চলে যাবেন, শরীর একটু জ্বর ছিল। ওনার হেল্পারের বাসা ছিল খুলনার টুটপাড়া এলাকায়। তো ওকে বলেছেন যে তুই বাড়ি যা, আমি গাড়িটা এখানে কোথাও পার্কিং করে আমিও বাড়ি চলে যাব, কারণ শরীরটা ভালো লাগছে না, গায়ে জ্বর জ্বর ভাব। তখন ওনার হেল্পার চলে গেছেন। তো উনি গাড়িটা মেডিকেলের এক জায়গায় রেখে সামনের সাইডের যে সিটগুলো সেগুলো ঝাড়ছেন। রাত আনুমানিক তখন 9টা, প্রচন্ড শীত হওয়ার কারণে আশেপাশের লোকজন কম হাঁটাচলা করছে। তারপরেও হসপিটালের সামনে থাকার কারণে টুকটাক লোকজন তো থাকেই সবসময়, কিন্তু অন্য অন্য রাস্তাগুলোতে লোকজন খুবই কম, কারণ প্রচন্ড ঠান্ডা পড়ছে। হঠাৎ করে পেছন থেকে ও ভাই ও ভাই বলে একটা মেয়েলি কণ্ঠে ডাক শোনা গেল। তো উনি পেছন দিকে তাকিয়েছেন, দেখা গেল এই তাহের মামার বয়সী একটা মেয়ে দাঁড়িয়ে আছে, গায়ে কালো রঙের একটা জামা, মুখটা শ্যামল বর্ণের, আর কনকনা শীতেও মেয়েটা স্বাভাবিক জামা কাপড় পরা। যেখানে সবাই অনেক ভারী ভারী জামা কাপড় পরে আছে, মেয়েটা একদম স্বাভাবিক জামা কাপড় পরা, মনে হচ্ছে তার ঠান্ডাই লাগছে না। মেয়েটা বলল, ভাই একটা খুব বিপদে পড়ছি, আমার শাশুড়ি মারা গেছে, এখন তার লাশটা নিয়ে বাড়িতে যেতে হবে, অ্যাম্বুলেন্স খুঁজতেছি কিন্তু পাচ্ছি না, আপনি যাবেন? তখন তাহের মা বললেন যে আচ্ছা বলেন তো কোথায় যেতে হবে আগে শুনি, তারপর সিদ্ধান্ত নেব। তখন ওই মেয়েটা বলল মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় যেতে হবে। এত দূরে যেতে হবে শুনে সাথে সাথেই তাহের মামা না করে দিলেন। এমনিতেই রাত হয়ে গেছে, তারপর হেল্পারও চলে গেছে, আবার শরীরেও জ্বর জ্বর ভাব, আবার যে ঠান্ডা পড়েছে, সব মিলে উনি না করে দিয়েছেন। কিন্তু মেয়েটা অনেক অনুনয় বিনয় করতে লাগলেন। এদিকে তাহের মার মনটা কোনো কিছুতে টানছিল না ওদিকে যাওয়ার জন্য। মাগুরায় উনি অনেকবার গিয়েছেন, মেইন রাস্তাগুলো চেনেন, কিন্তু ভিতরের দিকে উনি কখনো যান নাই, ওইদিকে উনি চেনেন না। তাছাড়া এমনিতেই রাত হয়ে গেছে, আবার রোডে চুরি ছিনতাই ডাকাতি হয়, অনেক দূরের পথ। মেয়েটি বুঝতে পারছে যে তাহের মামা যাবেন না। অনেক জোরাজোরির একটা পর্যায়ে মেয়েটি কি করে, খপ করে তাহের মামার হাত চেপে ধরে এবং কান্নাকাটি করে দেয়। মেয়েটি যখন তাহের মামার হাত ধরে তখন একটা জিনিস খেয়াল করলেন তাহের মামা, মেয়েটির হাত অনেক ঠান্ডা, আর মেয়েটির হাতে বেশ বড় বড় লোমও রয়েছে। তো ঠান্ডা হওয়ার একটা কারণ তাহের মামা চিন্তা করলেন যে এমনিতে তো বাইরে খুব ঠান্ডা পড়েছে, আর মেয়েটি তো একদম স্বাভাবিক জামা কাপড় পরা, তার হাতের কোনোই পর্যন্ত বের করা, এমনিতে হয়তো বা এরকম ঠান্ডা হয়েছে, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু হাতে এত বড় বড় লোম, বিষয়টা উনি চিন্তা করলেন থাকতেই পারে, আর এত কিছু দেখার সময় আর কই। তো যাই হোক, এর ভিতর মেয়েটা তো কান্নাকাটি করছেই। তো মেয়েটার এমন কান্নাকাটি দেখে আর বিপদ দেখে তাহের মামার মনটাও নরম হয়। যদিও বা ওনার আসলে যেতে মনে মনে সায় দিচ্ছিল না। মেয়েটাকে সান্ত্বনা দিয়ে তাহের মামা বললেন, যাচ্ছে আপনি কান্না বন্ধ করেন, আপনার সাথে কে কে আছে, মানে লাশের সাথে কে কে আছে? মেয়েটি বলে কেউ নাই, হাসপাতালে তার শাশুড়ি মারা গেছে, এখন এই মেয়েটাকেই এই লাশ নিয়ে যেতে হবে বাড়িতে, আর মেয়েটার স্বামী ঢাকাতে থাকে, সে আসতে পারবে না। তো মেয়েটা বলে আপনি চলেন, আমি টাকা বাড়াই দিব। তখন ওই মেয়েটা তাহের মামাকে 10,000 টাকা দেওয়ার কথা বলে। তখনকার সময়ে 4 থেকে 5,000 টাকা ছিল খুলনা থেকে মাগুরা, সে লাশ নিয়ে যাক আর যে যায় কিছু নিয়ে যাক, এর থেকে বেশি মানে সর্বোচ্চ 5,000 টাকা, এর উপরে কোনোভাবেই না। কেউ যদি বেশি নেয়ও এর উপরে আসলে কেউ চায় না। এদিকে ডাবল টাকার কথা শুনে তখন মনের মধ্যে একটু সায় দেওয়া শুরু করে তাহের মামার। বারবার মনে হচ্ছিল এই রাত্রে এত পথ একা একা যাব, সব রাস্তা তো চিনিও না। তারপর কেন যেন একটা মোহে পড়ে রাজি হয়ে গেলেন টাকার কথা চিন্তা করে। তখন উনি মেয়েটাকে বললেন, আচ্ছা লাশটা কোথায়? তখন মেয়েটা এই তাহের মামাকে একটু দূরে হাত দিয়ে একটা স্ট্রেচার দেখায়, বলে যে ওই স্ট্রেচার ওইখানে। তো ওই সাইডটায় লাইটের আলো খুব কম থাকা, একটু অন্ধকারই দেখাচ্ছিল। মেয়েটি বলল যে হাসপাতালের লোক লাশটা এখানে দিয়ে গেছে, চলেন লাশটা ধরে গাড়িতে উঠাই। তো তাহের মামা মেয়েটার সাথে লাশের দিকে এগিয়ে গেলেন। ওই সময় ওইখানে আশেপাশে কোনো মানুষ ছিল না। লাশের কাছে গিয়ে দেখা গেল যে আরে এই লাশটা হোগলা পাতা দিয়ে মোড়ানো। তখন এই তাহের মামা মেয়েটাকে বলেন যে আচ্ছা এই লাশ হোগলা পাতা দিয়ে মোড়ানো কেন?
তো মেয়েটা বলে লাশের অবস্থা খারাপ হয়ে গেছিল, তো তাই হাসপাতাল থেকে পলিথিনে প্রথমে মরিয়ে দিয়েছে, এরপর এই হোগলা দিয়ে বেঁধে দিয়েছে। তখন এই তাহের মামার মনে অনেকগুলো প্রশ্ন বাসা বাঁধতে শুরু করে। তখন মেয়েটা বলেন যে ভাই ধরেন আমরা লাশটা দুজন মিলে গাড়িতে তুলি। তো তাহের মামা আর ওই মেয়েটা মিলে লাশটা গাড়িতে তোলেন। লাশটা গাড়িতে তুলতে কোনো অসুবিধা হলো না, তখন অবধি সব ঠিকঠাকই ছিল। লাশ গাড়িতে উঠিয়ে গাড়িটা একটু চেক করে রওনা হলেন, মানে ইঞ্জিন সবকিছু ঠিকঠাক আছে কিনা, লাইট সব ঠিকঠাক আছে কিনা। তারপর উনি দেখলেন সব ঠিকঠাক আছে। মেয়েটা বলল যে ভাই আমি সামনে বসবো। তাহের মামা রাজি হলেন, কারণ রাতের বেলা একদম সামনে থাকলে কথা বলতে বলতে যাওয়া যাবে। তাছাড়া মেয়েটা বলছিল পথঘাট নাকি তার সব চেনা, রাতে গল্প করতে করতে গেলে ঘুমের ভাবটাও চলে যাবে। তাই তিনি আর না করলেন না। সব ঠিকঠাক করে রওনা দিতে রাত 10:30টার মতো বেজে যায়। খুলনা মেডিকেল থেকে বের হয়ে গাড়ি চলা শুরু করলো মাগুরা জেলার মোহাম্মদপুরের দিকে। কিছু দূর যাওয়ার পর পাম্প থেকে তেল নিলেন। মেয়েটা কোনো কথা বলছিল না, চুপচাপ বসেছিল। গাড়িতে তেল নেওয়ার সময় এই তাহের মামা যখন কথা বলছিলেন পাম্পের একটা লোকের সাথে, তখন ওই লোকটা বলছিল যে ও ভাই আপনার গাড়ি থেকে এত বাজে গন্ধ বেরোচ্ছে কেন, গাড়িতে কি? তখন আবার এই তাহের মামা ওই পাম্পের ছেলেটাকে একটু ধমক দিয়ে বলেন, দূর মিয়া, মাথা ঠিক আছে নাকি? কিছু খাইছো নাকি রাতের বেলা? লাশের গন্ধ তুমি পাচ্ছ, আমার গাড়িতে লাশ আছে এটা সত্য, কিন্তু আমি তো কোনো গন্ধ পাচ্ছি না, আমি কোনো স্প্রেও দেই নাই। তাছাড়া পিছনের ব্যাগ ডালাও বন্ধ, তুমি এত দূর থেকে লাশের গন্ধ পাও কেমনি? দূর মিয়া। এরকম ভাবে একটু ধমক টমক দেন আর কি। এরপর তেল নিয়ে আবার চলা শুরু করেন। শরীরে কিছুটা জ্বর থাকায় তাহের মামার শরীরটা দুর্বল লাগছিল, আর মেয়েটা চুপচাপ থাকায় উনি নিজে থেকে কথা বলা শুরু করেন যে আপা আপনার নাম কি? তখন মেয়েটা খুব গম্ভীর গলায় একটু জোরে নিঃশ্বাস নিয়ে বলল যে আমার নাম নিশি। এরপর তাহের মামা বললেন যে আচ্ছা আপনার শাশুড়ি উনি যে মারা গেছে উনি কি অসুস্থ ছিলেন নাকি কোনো ঝামেলা হয়েছে? তখন নিশি বলে অসুস্থ ছিল। ঝামেলা হবে কেন? ঝামেলা তো মাত্র শুরু হলো। তখন তাহের মামা মেয়েটিকে বললেন ঝামেলা শুরু হলো মানে কিসের ঝামেলা শুরু? তখন মেয়েটি বলল এই যে রাতের বেলা আমরা লাশ নিয়ে যাচ্ছি, এটাই তো একটা মহা ঝামেলা। দিনকাল যা, তাতে রাতের বেলায় লাশ নিয়ে কোথাও যাওয়াটাও একটা বিপদ। নিশির কথা শুনে তাহের মামা কিছুটা অবাকই হন, কিন্তু তেমন কিছু মনে করেন না। গাড়ি চলতে লাগলো। একটা সময় ওনারা যশোরের নওয়াপাড়া পার হয়ে গেলেন। এরপর কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে এই তাহের মামার সিগারেটের নেশায় ধরে। ওই বয়সে সিগারেট উনি খুব খেতেন। সিগারেট খাওয়ার বদ অভ্যাসটা ছিল তার মারাত্মক। দিনে 2 থেকে 3 প্যাকেট সিগারেট না হলে তার চলতোই না। যাই হোক, সিগারেটের প্যাকেট পকেট থেকে বের করে ধরাবেন, তখনই নিশি বলে ওঠে ভাই সিগারেট জ্বালাবেন না। তাহের মামা বলেন কেন? তখন নিশি বলে যে আমি সিগারেটের গন্ধ সইতে পারি না। এরপর তাহের মামা বললেন যে রাতে গাড়ি চালালে ঘুম আসে, তাই সিগারেট খেতে হয়। তাছাড়া এটা আমার নেশা, এটা ছাড়া আমার চলে না। মেয়েটা বারবার তাহের মামাকে জোরালোভাবে নিষেধ করা সত্ত্বেও তাহের মামা সিগারেট ধরিয়েছেন। তাহের মামা খেয়াল করেন যে পাশের সিটে বসে থাকা মেয়েটি বারবার হাঁসফাঁস করছে, এদিক সেদিক করছে। তার এই অবস্থা দেখে মনে হচ্ছে যে সিগারেট খাওয়াটা সে মোটেও সহ্য করতে পারছে না। হঠাৎ করে মেয়েটা বলে ওঠে এই ভাই গাড়ি থামান, আমি পিছনে বসবো, এই লাশের সাথে বসবো, সামনে আমার ভালো লাগতেছে না, আমি সিগারেটের গন্ধ সইতে পারছি না। তাহের মামা ভাবলেন যে মেয়েটি হয়তো আসলেই সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারছে না, তাই পেছন দিকে বসতে চাচ্ছে। এরপর উনি গাড়ি দাঁড় করান, মেয়েটা পেছনে লাশের পাশে গিয়ে বসলো। উনি আবার গাড়ি চালানো শুরু করলেন। রাত তখন 12টা পার হয়ে গেছে। ওরা ঠিক কোন জায়গায় এটা ভালো করে বুঝতে পারছেন না। একটা ফাঁকা জায়গা দিয়ে অ্যাম্বুলেন্সটা যাচ্ছে, চারপাশে কোনো গাছপালা নাই। তারপর খুব ঠান্ডা, শীতের রাত হয়, অনেকটা দূরে দেখা যাচ্ছে না, কুয়াশা টুয়াশা তো পড়েছে, তবে খুব যে কুয়াশা বিষয়টা এরকম না। অবাক করা আরো একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এত শীত তাও মেয়েটা ওই একটা জামাই পরে আছে। তাকে দেখে মনেই হচ্ছে না যে শীত পড়েছে, অথচ এই তাহের মামার গায়ে 2টা মোটা মোটা জামা, তার উপর আবার একটা মোটা জ্যাকেট পরা। তাকে দেখতে ইয়া মোটা মনে হচ্ছিল, অথচ মেয়েটা একদম স্বাভাবিক ড্রেসে। এটা হতেই পারে, তাহের মামা চিন্তা করলেন হয়তো বা তার শাশুড়িকে নিয়ে খুব দৌড়াদৌড়ি করেছে, বাড়ি থেকে বেরোনোর সময় শীতের পোশাক টোশাক কিছু আনে নাই। কিন্তু তারপরে তো শীত লাগলে বোঝা যায় মানুষ একটু জুবুথুবু হয়ে বসে থাকে, কিন্তু তার মধ্যে এরকম কোনো ফিলিংসই নাই। এই প্রথম তাহের মামার কাছে কেমন যেন একটু ভিন্ন রকমের অনুভূতি জাগে। ফাঁকা একটা জায়গা দিয়ে যখন ওনারা যাচ্ছিলেন তখন মনে হচ্ছে হঠাৎ করে গাড়িটা অনেক ভারী হয়ে গেছে। উনি গাড়ির স্পিড বাড়ালেন, কিন্তু না, গাড়িটা ওই আস্তে আস্তেই চলছে।
উনি যতই স্পিড বাড়ান তাতে কোনো লাভ হয় না, গাড়ি আগের ওই স্পিডেই থাকে বা তার থেকে মনে হচ্ছে আর আসতে যাচ্ছে। মনে হচ্ছে এই নির্জন জায়গায় শুধু ওনার গাড়িটাই আছে আর কিচ্ছু নাই। উনি পিছনে থাকা মেয়েটাকে বললেন যে আপনি কি ঘুমিয়ে গেছেন নাকি আপা, না জেগে আছেন? মেয়েটি তখন বলে আমি ঘুমাই না, আর আমি ঘুমালে কিভাবে হবে সবকিছু। মেয়েটার কথা শুনে তাহির মামা অবাক হন। তা আপনি ঘুমালে সবকিছু কি হবে মানে, কি সব বলেন? তখন মেয়েটা বলে আপনি কি রাস্তা চেনেন? আমি তো রাস্তা চিনি, আমি ঘুমাই গেলে আপনি গাড়ি নিয়ে কোথায় যাবেন? এই জন্য আমি ঘুমালে কি চলবে? এটাই বলছি। হঠাৎ করে গাড়ির স্পিড আবার স্বাভাবিক হয়ে যায়। সামনে থেকে গাড়ি আসছে আর পেছন থেকেও গাড়ি ওনাকে ক্রস করে যাচ্ছে। এটা দেখে মনের ভিতরে ওনার ভালো লাগে। হঠাৎ করে মেয়েটি বলল, ভাই গাড়ি থামান, আমি সামনে বসবো। এটা শুনে তাহির মামার বেশ বিরক্ত লাগে। উনি মেয়েটিকে বললেন যে আপনি একবার সামনে একবার পেছনে যান, এরকম করতেছেন কেন? এরকম মাঝ রাস্তায় বারবার গাড়ি থামানো উচিত না, অনেক চোর ডাকাত থাকে এখানে। তখন মেয়েটি বলে কোনো সমস্যা নাই, আপনি গাড়ি থামান, আমি সামনে বসবো, আপনার সাথে আমার কিছু কথা আছে। তখন তাহির মামা গাড়ি থামান, মেয়েটি সামনে এসে আবার বসে, আবার গাড়ি চালানো শুরু করেন। তখন এই মেয়েটিকে তাহির মামা বলেন যে এত দূরের পথ আপনি একা মেয়ে মানুষ লাশ নিয়ে যাচ্ছেন, আপনার ভয় লাগছে না? এটা শুনে মেয়েটি প্রথম হেসে দেয়। মেয়েটি উল্টো তাহির মামাকে বলে, আচ্ছা আপনার ভয় লাগতেছে না আপনি একটা লাশ নিয়ে যাচ্ছেন? মেয়েটিকে তাহির মামা বলেন যে আপনি যে বললেন রোডঘাট সব আপনার চেনা, আপনি মেয়ে মানুষ, খুলনা থেকে মাগুরা এত পথ আপনি চেনেন কিভাবে? তখন মেয়েটি বলে, আমি সবসময় এখান দিয়ে যাই, এই জন্য আমার চেনা, ছোটবেলা থেকেই তো বড় হয়েছে এদিক দিয়েই। মেয়েটা আরো বলে, সামনে কিছু দূর গিয়ে একটা বট গাছ আছে, হাতের বাম পাশে, ওখানে গাড়িটা সাইড করবেন, এখানে আমার একটু কাজ আছে। এই কথা শোনার সাথে সাথে তাহির মামা তো পুরোই অবাক হয়ে যান। বলে কি মেয়েটা, এত রাস্তার পাশে এই বট গাছের পাশে আমি এই কোন শীতের রাতে নাকি গাড়ি থামাবো এই অচেনা জায়গায়? ওইখানে যদি কোনো চোর ডাকাত থাকে, এই মেয়েটা ছিনতাইকারী কিনা এরকম লাশ একটাকে সাজিয়ে এখানে উঠিয়েছে, টাকা পয়সার লোভ দেখিয়ে হতে পারে এই অ্যাম্বুলেন্স ছিনতাই করবে। বিভিন্ন ধরনের প্রশ্ন মনের মধ্যে বাসা বাঁধতে থাকে তাহির মামার। তো উনি মেয়েটিকে বললেন যে এত রাত্রে গাড়ি থামানো উচিত না, তাছাড়া গাড়িতে লাশ আছে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, রাতে লাশ নিয়ে চলাচল করলে টুকটাক সমস্যা হয়, এটা তো অবশ্য তাহির মামা আগে থেকে জানেন। এছাড়া সকল অ্যাম্বুলেন্স চালকই এই বিষয়টা নিয়ে অবগত আছেন। তো উনি গাড়ি থামাতে রাজি হচ্ছিলেন না। কিন্তু মেয়েটি তাহির মামাকে বলে ওঠে, আপনি যদি গাড়ি না থামান তাহলে আপনারই সমস্যা হতে পারে। তখন তাহির মামা রেগে গিয়ে বলেন, আমার সমস্যা হতে পারে মানে? বলেন তো কি সমস্যা? তো মেয়েটি বলে, আচ্ছা ভাই আপনি এত কথা বলেন কেন, আমি যেটা বলি আপনি সেটা করেন। তাহির মামার মনে তো রহস্য দানা বাঁধছিল, আবার ভয় তো লাগছেই, আর মেয়েটির কথাও বেশ রহস্যময় লাগছিল। কিছু দূর যাওয়ার পর মেয়েটি হাত দেখার বলে, ও এখানে গাড়ি থামান। তাহির মামা বেশ ভদ্রলোকের মধ্যে গাড়িটা থামাই দেন, কোনো বাক্য ব্যয় না করে। তাহির মামা বাম পাশে তাকিয়ে দেখেন রাতের অন্ধকারে যতটুকু দেখা যায় আর কি, বেশ বড় একটা বট গাছ। তো মেয়েটা তাহির মামাকে বলে, আপনি দাঁড়ান, আমি আসছি। মেয়েটি গাড়ি থেকে নেমে বট গাছের দিকে গিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। উনি আর গাড়ি থেকে নামেন না, ওনার মনে খুব ভয় লাগছিল। তো ওনার কাছে থাকা মোবাইল ফোনে তাকিয়ে দেখেন রাত 1:30টার মতো বাজে। এভাবে কয়েক মিনিট হয়ে যায়, মেয়েটি আর আসে না। হঠাৎ করে মনে হলো অ্যাম্বুলেন্সের উপর ভারী কিছু পড়েছে, ঠপাস করে একটা শব্দ হয়, অ্যাম্বুলেন্সটা নড়ে ওঠে। তো অনেক ভারী কিছু, বিষয়টা এরকম না যদি বড় আকৃতির একটা বিড়াল উপর থেকে লাফ দিয়ে পড়ে শব্দ হতে পারে, ওই রকম কিছু আর কি। তো উনি আবার চিৎকার করছে, এই কে কে ওখানে? ভয়ে গলা দিয়ে ওনার কথাই ঠিক মতো বের হচ্ছিল না। এদিকে উনি জোরে জোরে ডাকতে থাকেন, ও নিশি আপা, কোথায় গেলেন, আসেন আসেন। কিন্তু মেয়েটার কোনো খোঁজ খবর নাই। হঠাৎ অ্যাম্বুলেন্সের পেছন থেকে কিছু একটা খাওয়ার আওয়াজ শোনা যাচ্ছে, সাথে কয়েকজনের ফিস 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 আওয়াজ। এত শীতের মধ্যেও ওনার শরীরটা ঘেমে একাকার। উনি বুঝতে পারেন লাশের সাথে কিছু একটা হচ্ছে, কিন্তু পেছন দিকে ফিরে তাকার সাহস ওনার নাই। মনে মনে ভাবতে থাকেন, কি দরকার ছিল এই মেয়েটার কথায় রাজি হওয়ার। আজ মনে হয় আর ওনার বাড়ি ফেরা হবে না। আজ যদি মারাও যান, ওনার মৃত্যুর কারণ কেউ জানতে পারবে না, কারণ ওনার সাথে কোনো লোকজনই নাই। ওনার পরিবারও জানতে পারবে না, আর ওনার লাশটাও তার পরিবার পাবে কিনা সন্দেহ। ওরা মনে হয় এখানেই তাকে খেয়ে ফেলবে।
মনে মনে এসব ভাবতে ভাবতে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, গলা দিয়ে কোনো স্বরও বের হচ্ছে না। আরও অবাক করা বিষয় হলো, এত সময় রোডের পাশে গাড়ি দাঁড়িয়ে আছে, অথচ কোনো গাড়ি ওনাকে ক্রস করছে না, সামনে থেকেও কোনো গাড়ি আসছে না বা পেছন থেকেও যাচ্ছে না। কি করবো উনি বুঝতে পারছেন না, শুধু চোখের সামনে প্রিয়জনদের মুখগুলো ভাসছে। হঠাৎ অ্যাম্বুলেন্সের দরজা খোলার শব্দ উনি পান। তাকিয়ে দেখেন নিশি মেয়েটা দরজা খুলে ওনার দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছে। মেয়েটা বলে ওঠে, কি ভাই, আপনি কি ভয় পাইছেন নাকি? আপনি দেখি ঘেমে গেছেন। এই বলে নিশি গাড়িতে উঠে ওনার পাশের সিটে বসে, বলে এবার গাড়ি চালান, কাজ হয়ে গেছে আমার। আসলে উনি বুঝতে পারছিলেন না যে আসলে হচ্ছেটা কি। তাহের মামার কাছে বারবার মনে হচ্ছিল যে ওনার পাশে বসা মেয়েটাকে আসলে কোনো মানুষ না অন্য কিছু। একবার মনে হয় মানুষ, একবার মনে হয় অন্য কিছু। তো তাহের মামা ভাঙা ভাঙা গলায় মেয়েটাকে বললেন যে, আপা আপনি কোথায় গেছিলেন? আপনি যাওয়ার পর গাড়ির উপর কি যেন ধপাস করে পড়লো, এরপরে কি যেন খাওয়ার শব্দ পেলাম পেছনে, তারপর ফিস ফিস শব্দ। এই সমস্ত কথা শুনে মেয়েটির চোখে মুখে কোনো ধরনের চিন্তার ছাপ লক্ষ্য করা গেল না, উল্টো মুচকে একটা হাসি দিল। মেয়েটা বলল, আরে ও কিছু না, ওরা দেখতে আসছিল। আমি বললাম, ওরা কারা? মেয়েটি তখন বলে, ভাই আপনার এত কিছু বোঝার দরকার নাই, যারা আসার তারাই আসছিল, আপনি গাড়ি চালান। এরপর মেয়েটি বলে, পথে আর কোথাও দাঁড়াবেন না, আমি যেদিক বলবো সেদিকেই যাবেন। এই সমস্ত কথা আসলে শোনার পর তাহির বাবা কি করবেন বুঝতে পারছিলেন না। মনে চাচ্ছিল যে গাড়ি থেকে নেমে দৌড়ে পালাই, তাহলে মনে হয় বেঁচে যাবেন। গাড়িকে চলতে থাকে। আরো কয়েক মিনিট চলার পর হঠাৎ করে দেখা যায় রাস্তার বাম সাইডে একটা বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে হাত নাড়ছে। বৃদ্ধা মহিলার শরীরে ছেঁড়া বস্তা টাইপের কিছু পরা, হাতে সাদা একটা লাঠি আর একটা ছোট চাদর দিয়ে মুখটা ঢাকা, কিন্তু মুখের কিছুটা বোঝা যাচ্ছিল। হঠাৎ পাশে বসে থাকা নিশি বলে ওঠে, ভাই গাড়িটা থামান, উনি বিপদে পড়েছে, ওনাকে নিয়ে চলেন। এটা শুনে তাহের মামা আরো বেশি ভয় পান। উনি বলেন যে, না, রাত বিরাতে এইভাবে অপরিচিত কাউকে আমি গাড়িতে তুলবো না। তখন ওই মেয়েটা বলে ওঠে, আরে আমিও তো আপনার অপরিচিত, আমি কি আপনার পরিচিত? আমি বলছি উঠান, ওঠান, কথা বলবেন না। আর যেহেতু গাড়িটা আমি ভাড়া করছি, আমি যদি কাউকে উঠাতে বলি, আপনি উঠাতে বাধ্য। কি আর করা, মেয়েটার কথাবার্তা শুরু থেকেই তো বেশ রহস্যময়। তার সাথে আর কোনো কথা না বাড়িয়ে উনি গাড়ি থামান, আর ওই ব্যাগ ডালার যে লকটা, উনি ড্রাইভিং সিটে বসে লকটা খুলে দেন। ব্যাগ ডালাটা একা একা উঁচু হয়ে যায়, ওইটা অটো একটা ডোর ছিল আর কি। তো ওই বৃদ্ধা মহিলা গাড়ির পেছনে উঠে বসে। একটার পর একটা ঘটনা ঘটেই চলছে। এই কনকনে শীতের রাত্রে ওই বৃদ্ধা মহিলা এই রাস্তার এখানে কি করে? কনকনে শীতেও যেন মনে হচ্ছে তারও কোনো ঠান্ডা লাগছে না। তো যাই হোক, ওই মহিলাটা উঠে বসে। মনে হচ্ছিল এই বৃদ্ধা মহিলা এই গাড়ির জন্যই ওখানে অপেক্ষা করছিল। পাশের সিটে বসা নিশি মেয়েটা বলল, গাড়ি চালান। এই যে বটগাছের কাছ থেকে এত দূর অবধি ওনারা আসছেন, বৃদ্ধাকে গাড়িতে উঠিয়েছেন, এর ভিতর কিন্তু পথে কোনো গাড়ির দেখা পান নাই। মনে হচ্ছিল পুরো রোডে একটাই গাড়ি, আর কিছুই নাই। আশেপাশে কোনো ঘর বাড়িও দেখতে পাচ্ছিলেন না। কোথায় আসলেন, কোথায় যাচ্ছেন, কিছুই বুঝতে পারছিলেন না। শুধু মনে হচ্ছিল এই বুঝি মনে হয় তাকে ধরবে। এত কিছু হয়ে যাচ্ছে, তাও উনি মেয়েটাকে বুঝতে দেন নাই। মনে হচ্ছে সবকিছুই স্বাভাবিক। তখন ওনার মনের মধ্যে একটাই অপেক্ষা, যে কখন ফজরের আজান দিবে। কিন্তু ফজরের আজান দিতে এখনো ঢের সময় বাকি, কারণ শীতকালে ফজরের আজান অনেক পরেই দেয়। তখন ঘড়িতে 2টোর কাছাকাছি বা 2টোর একটু বেশি বাজে হয়তোবা। ফজর আজান দিতে এখন অনেক দেরি, 3-4 ঘন্টা দেরি। জীবনে এত বড় রাত মনে হয় ওনার কখনো আসেনি। পিছনে বৃদ্ধা মহিলা বসে কার সাথে যেন কথা বলছে, কিন্তু পেছন দিকে তাকে উনি যে দেখবেন সে সাহস ওনার ছিল না। কিন্তু বারবার মনে হচ্ছিল পেছনে মনে হয় ভূমিকম্প হচ্ছে। চলন্ত অবস্থায় গাড়িটা কিন্তু হালকা দুলছিল। কি যে একটা অবস্থা, সেটা বলার মতো না। ওনার মনে হচ্ছিল দেহ থেকে যে কোনো সময় প্রাণটা বের হয়ে যাবে। উনি যে পাশের সিটে বসা মেয়েটিকে কিছু বলবেন সেই অবস্থা তো ছিলেন না। বারবার মনে হচ্ছিল উনি যে কোনো সময় বেহুশ হয়ে যাবেন। চলন্ত অবস্থায় বেহুশ হয়ে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। আবার ওনার কাছে মনে হচ্ছিল এভাবে যাওয়ার থেকে দুর্ঘটনাই ভালো। এভাবে কত সময় চললো উনি ঠিক বলতে পারেন না আসলে। তো একটা জায়গায় এসে হঠাৎ করে ওই নিশি নামের মেয়েটা বলে ওঠে, ভাই আমরা চলে আসছি, আপনি গাড়ি থামান। তো উনিও গাড়ি থামান। তখন আর ওনার আসলে কোনো উল্টাপাল্টা কথা বলবেন, কোনো প্রশ্ন করবেন, এরকম কোনো মানসিকতা ছিল না। কথা বলার একটা শক্তি ফেরত পেয়েছেন, এটাই বেশি। জাস্ট খালি এতটুকু বলেছেন, আচ্ছা আমরা কোথায় আসলাম?
তখন মেয়েটি বলে ওঠে, এটা আমাদেরই গ্রাম, আপনার আর বাড়ি অবধি যাওয়া লাগবে না, আমরা এখানেই নামবো, লোকজন এসে এখান থেকে নিয়ে যাবে আমাদেরকে। তো উনিও মনে মনে ভাবলেন নিশ্চয়ই এখানে নামার পর এই জিনভূতগুলো ওনাকে ধরবে, কিন্তু না, ওনাকে অবাক করে দিয়ে মেয়েটা গুনে গুনে 10,000 টাকা ওনাকে দিল। 500 টাকার 20টা নোট ছিল, 20টা নোট 1 2 3 4 করতে করতে গুনে গুনে দিল। তার কাছে একটা ভ্যানিটি ব্যাগও ছিল, সেখান থেকে বের করে টাকাটা দিল। তখন মেয়েটি বলল যে ভাই আপনি আর সামনের দিকে যাবেন না, যেদিক দিয়ে আসছেন ওদিক দিয়ে চলে যান, লাশটা আমরাই নামিয়ে নিচ্ছি, খবরদার ভুলেও পেছন দিকে তাকাবেন না, এতে আপনারই মঙ্গল হবে। তাহের ভাইয়ের কিন্তু আর পেছন দিকে তাকানোর সাহস হয় নাই। 2-3 মিনিট সময় লাগলো, মনে হলো লাশ পিছন থেকে নামিয়েছে তারা। ওই মেয়েটার সাথে কারা ছিল, বৃদ্ধা কোথায় গেল, লাশটার কি অবস্থা হয়েছিল, লাশটার ভিতরে আসলে অ্যাকচুয়ালি কি ছিল, লাশ ছিল নাকি অন্য কিছু ছিল, লাশটা কি কেউ খেয়ে ফেলেছে, এসব কিছু ওনার আসলে দেখার কোনো আগ্রহই ছিল না। উনি সোজা তাকিয়ে আছেন। যখন ওই মেয়েটি বলল 2-3 মিনিট পর যে ভাই কাজ হয়ে গেছে, আপনি যেতে পারেন, উনি দ্রুত গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিলেন। তখন মনে হলো অনেক ভারী কিছু গাড়ি থেকে নেমে গেছে, গাড়ির লোড অর্ধেক হয়ে গেছে। এরপর গাড়ি নিয়ে উনি যেতে যাবেন, হঠাৎ করে গাড়ির সামনে ওই নিশি নামের মেয়েটা চলে আসে। সে বলে, এ ভাই দাঁড়ান, আপনার সাথে কথা আছে। এরপর ওই যেই সাইডটাতে গাড়ির পাশে, মানে ড্রাইভিং সিটের পাশে জানালা, ওখানে এসে ওই নিশি নামের মেয়েটা এই তাহের মামাকে বলেন, আজকে যেটা হলো কাউকে কিছু বলবেন না, তাহলে কিন্তু আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে। তবে আপনার সাথে আমার দেখা হবে, আপনাকে আমার ভালো লাগছে, আমি আপনার সাথে দেখা করতে আসবো, যান। গাড়ি ঘুরায় সোজা বাড়ির দিকে চলে যান। এরপরে নিশি নামের মেয়েটা কোথায় যেন চলে গেল। তার সাথে কি লাশ আছে কি নাই এই জিনিস দেখার কোনো আগ্রহ আসলে তাহের মামার ছিল না। তখন মনে হলো ওনার হাতে পায়ে ফুল এনার্জি উনি ফেরত পেয়েছেন। উনি তখন কোন জায়গায় আছেন আসলে বুঝতে পারছিলেন না। মোবাইলের দিকে তাকিয়ে দেখেন তখন 4:25 বাজে। এবার উনি গাড়ি ঘুরিয়ে জোরে দিলেন টান। 10 মিনিট চালানোর পর উনি রোডে গাড়ি দেখতে পেলেন। তখন মনে একটু সান্ত্বনা ফেরত পেলেন। তখন কি যে ভালো লাগছিল ওনার, আসলে উনি বলে বোঝাতে পারবেন না। কিছু দূর গাড়ি চালানোর পর একটা মোড় দেখতে পান, সেখানে কিছু দোকানপাট ছিল। ওখানকার নাইট গার্ডও 2 জনকে দেখতে পান। গাড়ি থামিয়ে তাদের কাছে বললেন, ভাই এটা কোন জায়গা? তখন তারা যেটা বললেন এটা শুনে তো তাহির মামা অবাক হয়ে যান। ওই লোক দুটো বললেন, আপনি যাবেন কোথায়? এটা হলো ফরিদপুরের মধুখালী। এ কথা শুনে উনি তো আকাশ থেকে বললেন যে খুলনা থেকে মাগুরার মোহাম্মদপুরে যাব, আমি কিভাবে ফরিদপুরের মধুখালী আসলাম এতটা পথ? নাইট গার্ড বললেন যে ভাই আপনার কি কোনো সমস্যা হয়েছে, পথটা ভুলে গেছেন নাকি? তো তাহির মামা তাদের কিছু বুঝতে দিলেন না। উনি বললেন যে ভাই আমি তো খুলনা যাব। তখন এই 2 জন তাহির মামার মুখ দেখে বুঝতে পারছেন যে কিছু একটা সমস্যা হয়েছে ওনার সাথে। তারা বললেন যে ভাই একটু পরে ফজরের আজান দেবে, চারদিকে পরিষ্কার হলে আপনি রওনা দিয়েন, গাড়ি থেকে নামেন, হাত মুখ ধোন, মসজিদে নামাজ পড়েন, পাশে মসজিদ আছে, চা নাস্তা খান, সারা রাতি এখানে দোকান টোকান খোলা থাকে। আসলেই তাহির মামার শরীরে একটা অস্বস্তি কাজ করছিল। উনি অ্যাম্বুলেন্স খুলে পেছনে যে দেখবেন কি অবস্থা, কি অবস্থায় আছে, এটা উনি সাহস পাচ্ছিলেন না। তো যাই হোক উনি গাড়ি থেকে নামেন। ওনার মাথাটাও খুব ঘুরছিল, কি হলো সারা রাত, মেয়েটি কি মানুষ ছিল, লাশটা কিসের, কেনই বা হোগলায় মোড়ানো ছিল, পথে বটগাছের ওখানে মেয়েটা কোথায় গিয়েছিল, গাড়ির উপরে কি পড়লো, গাড়ির পেছনে কারা ফিসফিস করছিল, ওই বৃদ্ধটা কেনই উঠল, এই নিশির সাথে বৃদ্ধা মহিলার কি সম্পর্ক, একসাথে নামলো। আর একটা ব্যাপার এই তাহির মামা খেয়াল করেছিলেন, গাড়ির সামনে যখন ওই বৃদ্ধাটা এসেছিলেন, গাড়ির যে আলো, এই আলোতে কিন্তু বৃদ্ধার একটা ছায়া পড়ার কথা, এই ছায়াটা কিন্তু পড়ে নাই। এটা উনি এক মুহূর্তের জন্য খেয়াল করেছিলেন। তো যাই হোক এসব ভাবতে ভাবতে দূর থেকে আজানের শব্দ ভেসে আসে। তখন শরীরটাও হালকা হয়ে যায়। মনে হলো যে শরীরটা অনেক ভার হয়ে গিয়েছিল, এখন হালকা হয়েছে। এরপর শরীরটা আসলে ওইভাবে ভালো লাগছিল না। তারপরও বাড়িতে তো যেতে হবে। চারদিকে একটু পরিষ্কার হওয়ার পর এরপর উনি গাড়ি নিয়ে রওনা দিলেন খুলনার উদ্দেশ্যে। সকাল 11টা নাগাদ খুলনা উনি পৌঁছান। গাড়িটা গ্যারেজে রেখে কৌতূহলবশত তখন গাড়ির পেছনে দেখতে গেলেন। অ্যাম্বুলেন্সের পেছনে গিয়ে যেটা দেখতে পেলেন তাতে মারাত্মক ভয় পেয়ে গেলেন, সাথে অবাক হন। দেখা গেল যেখানে লাশটা শোয়ানো ছিল সেখানে রক্ত লেগে আছে, আশেপাশের বিভিন্ন জায়গায় রক্ত লেগে আছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো হোগলা দিয়ে লাশটা মোড়ানো ছিল, সেই
হোগলার কিছু অংশ সিটের পাশে পড়ে রয়েছে। উনি সেগুলো আসলে পরিষ্কার করার সাহসই পান নাই। তখনই অ্যাম্বুলেন্স নিয়ে অন্য আর একটা জায়গায় যান, যারা ওয়াশ করে, গাড়ি ওয়াশ করে, তাদেরকে দিয়েই গাড়িটা ওয়াশ করান, সুন্দর করে পরিষ্কার করান। এরপর আবার গাড়িটা গ্যারেজে রেখে আসেন। এগুলা করতে করতে বেলা 2টো বেজে যায়। তারপর হেল্পারকে কল দিয়ে বলেন যে গাড়িটা কোথায় রাখা হয়েছে সেটা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ক্ষুধায় পেট শুকিয়ে গেছে, এত কিছু হয়ে গেল, এর ভিতর পানি ছাড়া কিছুই খেতে পারেন নাই। সবসময় মনে হচ্ছিল কোনো একটা মোহের মধ্যে উনি আছেন, নিজের উপর কোনো কন্ট্রোলই নাই। বাড়িতে যেতে যেতে বিকাল 5টা। বাড়িতে গিয়ে গোসল করে ঘুমিয়ে পড়লেন, কারণ গত রাতে ঘুম হয় নাই, সাথে শরীরটা খুবই ক্লান্ত। বাবা মা শুনতে চাইলো গতকাল রাতে কোথায় ছিলেন, বাড়িতে কেন উনি আসেন নাই, কেন তাদেরকে জানান নাই, ফোন কেন ধরেন নাই। উনি বলেন যে দূরে ট্রিপে গেছিলেন, তো ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে অদ্ভুত একটা স্বপ্ন দেখেন। গত রাতে নিশি নামে যেই মেয়েটির সাথে গাড়িতে একসাথে গিয়েছিলেন, তো এই মেয়েটিকে উনি দেখেছেন। ওই মেয়েটি স্বপ্নের ভিতর তাকে জিজ্ঞেস করে, কি খবর তাহের? আমি জানি তোমার অনেক কষ্ট হয়ে গেছে, তুমি শেষ রাতে বাইরের ওই বড়ই গাছটার ওখানে আসবা, আমি তোমার জন্য অপেক্ষা করব। আর হ্যাঁ, খবরদার, গতকাল থেকে যা ঘটেছে আর সামনে যা ঘটবে এসব কাউকে বলবা না, এসব বললে তোমার বড় ক্ষতি হয়ে যাবে। হঠাৎ উনি ঘুম থেকে উঠে পড়েন। ঘুম থেকে উঠে মোবাইলে দেখেন রাত 10টা বাজে। তো আপদ বিদায় হওয়ার পর সকালে দেখলেন যে 10টা বাজে। তো সকালে তো না, মানে উনি তো রাত্রেবেলায় ঘুম ভেঙেছে। তো উনি যখন ভাবলেন যে হয়তো বা বেঁচে গেছেন এই বিপদ থেকে, কিন্তু স্বপ্নের মধ্যে এটা কি দেখলেন? বিপদ কি বিদায় হয়েছে, নাকি বিপদ বাড়িতে হেঁটে হেঁটে চলে আসছে? উনি তখন ভাবেন যে কি দরকার ছিল রাতের বেলায় এত দূরে লাশ নিয়ে যাওয়ার। এখন কোনটা বিপদ আপদ হলে ওনার বাবা মায়ের কি হবে? উনি ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। এসব ভাবতে ভাবতে উনি আবার ঘুমিয়ে পড়েন। রাত তখন কয়টা উনি বলতে পারবেন না। হঠাৎ এক অদ্ভুত কণ্ঠের ডাকে ওনার ঘুম ভাঙে। মনে হচ্ছে খুব মায়াবী কণ্ঠে কেউ ওনাকে ডাকছে। ওনার মন চাচ্ছিল ছুটে বাইরে যাই। তো ওনার নিজের উপর আসলে ওই সময় ওনার কোনো কন্ট্রোলই ছিল না। বাইরে থেকে কেউ বলছে, তাহের বাইরে আসো, তোমার সাথে আমার কথা আছে। তো উনি ঘরের দরজা খুলে বাইরে গেলেন। ওনার বাবা মা ঘরে ছিল, কিন্তু তারা আসলে ওনার দরজা খোলা বা বাইরে যাওয়ার কোনো শব্দই পেলেন না। শব্দ পাওয়ার কিন্তু কথা, কিন্তু তারা সেই শব্দ কোনোভাবেই পেলেন না। উনি বাইরে যান, গিয়ে দেখেন বড়ই গাছের নিচে গতকাল রাত্রের সেই নিশি নামের মেয়েটা দাঁড়িয়ে আছে। কেন জানি তাহের মামা তাকে দেখে ভয় পাচ্ছিলেন না। নিশি তাহের মামাকে তার কাছে ডাকে, উনিও কাছে যান। তো নিশি তাহের মামাকে বলেন, তাহের, তোমার শরীর এখন ভালো, ঠিকঠাক আছো তো? তাহের মামা বলেন, হ্যাঁ ভালো, কিন্তু নিশি তুমি এখানে কিভাবে আসলে, তুমি আমার বাড়ি কিভাবে চিনলা? তখন নিশি বলল, তাহের, তোমাকে আমি কালকেই পরিচয় দিতে পারতাম, কিন্তু আমার পরিচয় দিলে তুমি ভয় পেতে, তাই আমি আজকে আসলাম। আমি তোমাদের মতো সাধারণ কোনো মানুষ না, আমি পড়ি। গতকাল আমি যে লাশটি একটা জায়গায় নিয়ে যাব, কিন্তু সেটা পারছিলাম না, কারণ লাশটি কোনো মানুষের মাধ্যমেই আমাকে নিতে হবে। তাই মানুষ সেজে তোমার সাথে কথা বলে লাশটি নিয়েছি। যদি লাশটি আমি নিয়ে যাওয়ার চেষ্টা করতাম, প্রতিমধ্যে আমাদেরই অনেক বিপদ হতো। লাশটি আমাদের অনেক প্রয়োজন ছিল, তাই আমরা যে কোনোভাবে লাশটি নিয়েছি। আর তোমাকে ধন্যবাদ যে তুমি লাশটি নিতে সহায়তা করেছ। এটা শুনে তাহের মামা তো ভয়ে কাঠ হয়ে যান। নিশি তাহের মামাকে বলেন যে, তাহের, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। এখন থেকে প্রতি রাতে আমি তোমার সাথে দেখা করতে আসবো, কিন্তু যা কিছু হয়েছে বা হবে তুমি এটা কাউকে বলবা না, এটা সম্পূর্ণভাবে বলা নিষেধ। তাহের মামা মাথা নাড়ান, ঠিক আছে, উনি বলবেন না। এরপর তাহের মামা এবং নিশির মধ্যে অনেক সময় কথা হয়। একটা সময় নিশি বলে যে, একটু পর আজান দেবে, তুমি যাও, কালকে আবার দেখা হবে। এটা বলে নিশি তাল গাছের দিকে হাঁটা ধরে। একটা সময় অন্ধকারে মিলিয়ে যায়। তো উনিও ঘরে চলে আসেন। ঘরে এসে শুয়ে শুনি ভাবতে থাকেন কি হচ্ছে ওনার সাথে। এই বিষয়টা কি উনি ওনার মা বাবাকে বলবেন? তখন আমার মন বলে, না, যেহেতু মেয়েটা নিষেধ করেছে, কিছুই বলবেন না, দেখি কি হয়। উনি যেন একটা মায়াজালে আটকে গেছেন বা মায়াজালে আটকে যাচ্ছেন। কি করবেন কি করবেন না কিছুই বুঝতে পারছিলেন না। হঠাৎ ফজরের আজান দেয়, উনি আবার ঘুমিয়ে পড়েন। পরদিন সকালবেলা 10টার সময় ঘুম থেকে ওঠেন। শরীরটা কিছুটা ব্যথা ব্যথা করছিল। ঘুম থেকে উঠে দেখা যায় ওনার হেল্পার 4বার কল দিয়েছে,
তো কল ব্যাক করেন। ওনার হেল্পারের নাম ছিল সাইদ। তো সাইদ বললেন যে ভাই আপনি কই, একটা ট্রিপ আছে, বিকাল 4টার সময় একটা লাশ নিয়ে মাগুরার মোহাম্মদপুর উপজেলায় যেতে হবে। লাশটা দুর্ঘটনায় মারা গেছে, রোড অ্যাক্সিডেন্টে। যাত্রীর সাথে আসলে বা লাশটির সাথে আসলে কেউ নাই, ঠিকানা দেয়া আছে, আপনি কি যাবেন? একথা শুনে উনি যেন আকাশ থেকে পড়েন। সাইদকে কি উত্তর দিবেন বুঝতে পারছেন না। বিষয়টা এড়িয়ে গিয়ে সাইদকে বললেন যে সাইদ রে, আমার শরীরটা ভালো না, গায়ে জ্বর, আজকে কোথাও যাবো না। তো সাইদ বললেন ঠিক আছে ভাই, আমি মানা করে দিচ্ছি, অন্য কোনো অ্যাম্বুলেন্সে পাঠানোর ব্যবস্থা করে দিই। তো ফোনের লাইন কেটে দিয়ে উনি স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। এটা কিভাবে সম্ভব? একদিন আগে যেখানে লাশ নিয়ে গিয়ে এত বড় একটা বিপদ থেকে বাঁচলেন, সেখানেই কাকতালীয়ভাবে আবার যাওয়ার জন্য কেন ওনার কাছে অফার আসলো? এটা কি পরিকল্পিত, নাকি এর পেছনে রয়েছে কোনো রহস্য? কিছুই বুঝতে পারছিলেন না। না পারছিলেন কাউকে বলতে, না পারছিলেন সহ্য করতে। 2 দিনে উনি যেন মানসিক রোগী হয়ে গেছেন অনেকটা। সারাদিন বাড়িতেই থাকেন, কোথাও যান নাই। রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। রাত তখন কয়টা জানেন না। ঠিক আগের মতোই সেই মায়াবী কণ্ঠের ডাকে ওনার ঘুম ভাঙে। উনি খাট থেকে ওঠেন, অন্ধকারে বাবা মায়ের খাটার দিকে তাকান। ওদিকে তাকিয়ে মনে হয় পৃথিবীর সকল ঘুম যেন ওনার বাবা মায়ের কাছে উপস্থিত হয়েছে। তো উনি বাইরে বের হন। বের হয়ে দেখেন নিচে সেই বড়ই গাছের নিচে দাঁড়িয়ে আছে, আর এই তাহের মামাকে তার কাছে ডাকছে। দুজনের মধ্যে ওই রাত্রে অনেক কথা হয়। এভাবে প্রায় রাত্রেই নিশি ওনাকে এসে ডাকতো, আর উনিও বাইরে বের হতেন। সারা রাত দুইজন কথা বলে শেষ রাতে আজানের আগে যে যার গন্তব্যে চলে যেত। নিশিও অন্ধকারে মিলে যেত, উনিও ঘরে এসে শুয়ে পড়তেন। এর মধ্যে নিশির সাথে ওনার বেশ একটা সখ্য ভাব গড়ে ওঠে। তাহের মামা যেন নিশিকে ছাড়া কিছুই বুঝতেন না। সারাদিন রাত শুধু তার কথাই ভাবতেন, কখন যেন নিশি এসে তাকে ডাক দেয় আর উনি বাইরে যাবেন। নিশিকে উনি নিজের মনের অজান্তেই ভালোবেসে ফেলেন। কিন্তু এতদিনে উনি বুঝতেই পারেননি যে উনি কিসের মধ্যে দিয়ে যাচ্ছেন, আর কত বড় বিপদ উনি ডেকে আনছেন। উনি যখন অ্যাম্বুলেন্স নিয়ে কোথাও যেতেন, কেন জানি ওনার খুব অস্বস্তি লাগতো, মন বসতো না। বাসায় ফেরত যেতে হবে, কখন ওই নিশি ডাকবে, তার সামনে যেতে হবে, এইসব চিন্তা করতেন। তো এমন সময় একদিন ওনার হেল্পার সাইদ তাকে বলে যে ভাই কি হয়েছে আপনার, আগের মতো অ্যাম্বুলেন্স চালান না, যদি কোথাও যান ঠিক মতো মনও দিয়ে কাজ করেন না, আপনার আচরণ কেমন যেন হয়ে যাচ্ছে, এভাবে কি ভাই পেট চলবে? আপনার সাথে তো আমার পেটও জড়িত, আপনি না চালালে আমি টাকা পাবো কোথায়? কারণ গাড়ি না চললে আমাদের তো আর পেট চলবে না। আমি তো আপনার সাথে হেল্পারি করি, সেখান থেকে টুকটাক টাকা পাই। কারণ আপনি যদি গাড়ি না চালান তাহলে আমার চলবে কিভাবে ভাই? আমার দিকটা একটু বিবেচনা করবেন। তখন আবার এই তাহের মামা সাইদকে বলে, আরে ধরবো, আমার কিছু হয় নাই, আর কি হবে, আমি তো ঠিকই আছি। তো যাই হোক, ওই দিন রুগী নামিয়ে দিয়ে উনি বাড়িতে ফেরত আসেন। ফিরতে ফিরতে রাত 8টার মতো বেজে যায়। তো খুলনা থেকে ওনার বাড়ির দূরত্ব 1 ঘন্টা 20 মিনিট বাসে করে আসলে। তো ওই দিন বাড়ি এসে রাত্রে ঘুমিয়ে পড়েন। ওই রাত্রেও নিশির সেই মায়াবী ডাকে ওনার ঘুম ভেঙে যায়। উনি উঠে বাইরে যান। তো নিশি ওনাকে বলে যে আজকে তোমার জন্য একটা উপহার নিয়ে আসছি। এই বলে নিশি তার হাত থেকে একটা আংটি বের করে দেয় তাহের মামাকে। আংটিটা ছিল খুবই সাদামাটা, কেউ দেখলে সন্দেহ করার মতো না। তো আংটিটা হাতে পরার সাথে সাথে মনে হলো শরীরে বিদ্যুতের একটা শক লাগলো। এরপর নিশি এই তাহের মামাকে বলে যে তাহের, কখন এটা হাত থেকে খুলবা না, আর এই আংটির বিষয়ে কেউ জানতে চাইলে বলবো তুমি এটা কিনছো, কেউ যেন সন্দেহ না করে। এটা সবসময় তোমার সাথে রাখবা, তাহলে তোমার কোনো বিপদ আপদ হবে না। এটা তোমার জন্য আমার তরফ থেকে ভালোবাসার উপহার। এ কথা শুনে তো তাহের মামা বেজায় খুশি। তো যাই হোক, ওই সময় নিশি বলে যে আজকে যাই, আজকে আমার কাজ আছে, পরে দেখা হবে। ওই দিন আর খুব বেশি কথা বলে না। ওই দিন নিশি ওই তাল গাছের দিকে চলে যায়। তো ওনার চোখ, মানে এই তাহের মামার চোখ যত দূর যায়, ওই সময় রাতের বেলা দেখা গেল ওই দূরের তাল গাছে যেতে যেতে একটা সময় নিশি অন্ধকারে মিলিয়ে যায়। তবে একটা বিষয় উনি খেয়াল করেন, দূরের ওই তাল গাছের পাশে মনে হচ্ছে অনেকগুলো জোড়া লাল চোখ মিটমিট করছে, মানে চোখের পলক ফেলছে, এতটুকু মনে হয়েছে। এটা দেখে ভয়ে এক দৌড়ে উনি ঘরে ঢুকে যান। এভাবে টোটাল 35 দিন কেটে যায়। একদিন রাত্রে, ঠিক তখন রাত কয়টা বাজে মনে নাই, বেশ অনেক গভীর রাতই হবে, সেই মায়াবী ডাকে আবার উনি বাইরে বের হয়ে যান। উনি যখন নিশির সাথে কথা বলছিলেন, তখন পাশের বাড়িতে থাকা এই তাহের মামার এক চাচি খেয়াল করেন যে উনি বড়ই গাছের গোড়ায় কিসের সাথে যেন কথা বলছেন। উনি আবার চুপি চুপি
তাহের মামাকে ফলো করেছেন। তখন অবশ্য ওই চাচি ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়েছিলেন। তো চাচি আবার তুলা রাশি হওয়ায় ছোটবেলা থেকেই প্যারানর্মাল বিষয়গুলো বুঝতে পারতেন। ওনার বুঝতে খুব একটা সমস্যা হয় নাই যে তাহের মামা কোনো একটা বিপদে পড়েছেন। পরদিন সকাল থেকে তাহের মামার শরীরটা হঠাৎ করে মারাত্মক রকমের খারাপ হয়ে যায়। ডাক্তার দেখানো হয়, ওষুধ খাওয়া হয়, কিছুটা ঠিক হয়ে যান, শরীরটা আবার খারাপ হয়ে যায়। এভাবে কেটে যায় আরো 5-6 দিন। এই 5-6 দিনে শরীর অনেক দুর্বল, অসুস্থ হয়ে যায়। এর ভিতরে অবশ্য নিশি আর ওনার সাথে দেখা করতে আসেন নাই। 5-6 দিন পর মনে আছে ওনার, সেই দিন ছিল মঙ্গলবার, গভীর রাত্রে সেই মায়াবী কণ্ঠের ডাক। উনি ঘুম থেকে উঠে বাইরে বের হন। সেদিন দেখা গেল নিশি কিছুটা বিমর্ষ হয়ে তাকিয়ে আছে। তো উনি বললেন, কি হয়েছে নিশি? তখন নিশি বলল যে, তোমার কাছে মনে হয় আর বেশি দিন আসতে পারবো না তাহের, কারণ তোমার পরিবারে কেউ জেনে গেছে যে আমি তোমার কাছে আসি। যাই হোক, তুমি আংটিটা কাউকে দিবা না, ওটা তোমার কাছেই রাখবা। দরকার হলে আমি তোমার কাছ থেকে এটা চেয়ে নেব, তাও তুমি এটা কাউকে দিও না। আজকে আসি, তোমার কাছে আর বেশিক্ষণ থাকার মতো সময় সুযোগ আমার নাই। এই বলে নিশি চলে যায়। ওদিকে চাচি গত কয়েকদিন যে রাতের বেলায় ওনাকে পাহারা দেয়, এটা কিন্তু আবার তাহের মামা জানতেন না। এই দিনও চাচি আগের দিনের মতোই বড়ই গাছের গোড়ায় ওনাকে আসতে দেখে ফেলে। তো চাচি ওনাকে আগের দিন দেখেছে, এই কয়েকদিন রাত্রে ওনাকে চোখে চোখে রেখেছে, এবং ওই রাত্রেও নিশির সাথে তাহের মামাকে কথা বলতে দেখেছে। এটা অবশ্য উনি পরে জানতে পেরেছেন। ওই রাত্রে তো তাহের মামা ঘরে ঢুকে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালবেলা উনি অনেক দেরি করে ঘুম থেকে উঠেছেন। উনি যেন বিছানা থেকে উঠতেই পারছেন না, শরীরটা এত দুর্বল, মনে হচ্ছে উনি রক্ত শূন্যতায় ভুগছেন। শরীরটা দুর্বল হয়ে গেছে, শরীরটা ফ্যাকাশে হয়ে গেছে। তাহের মামার মা, বাবা আর ওই চাচি ওনাকে ঘুম থেকে উঠতে দেখেই ওনার কাছে এগিয়ে আসেন। তাদেরকে দেখে মনে হলো তাহের মামার ঘুম থেকে ওঠার অপেক্ষায় তারা ছিলেন। ওই চাচি তাহের মামাকে বলেন, কিরে তাহের, এই রাত্রে তুই বাইরে গিয়ে কার সাথে কথা বলিস? ওনার মা বাবাও একই প্রশ্ন করে তাহের মামাকে, এই বাইরে কার সাথে কথা বলিস? উনি নাকি কি আবল তাবল রাতের বেলা গিয়ে কার সাথে কি কথা বলেন, এগুলো চাচি বলছে। তাহের মামা চিন্তা করেন, আরে এই কথা তো বলা নিষেধ। এই জন্য উনি বলেন, আরে রাতের বেলা আমি বাইরে যাবো কেন, কার সাথে কথা বলবো, কি কথা বলবো, তোমরা ভুল দেখছো। আর এত রাতেও এই বড়ই গাছের নিচে কার সাথে আমি কথা বলবো? এদিকে সবাই মিলে অনেক চাপাচাপি করছে, উনি তো কিছুতেই বিষয়টা স্বীকার করে না। উল্টো বলছে, দূর, বাদ দাও তো, দূর, বাদ দাও, এগুলো নিয়ে কথা বলার দরকার নেই। উনি এড়িয়ে যাচ্ছেন। তখন ওই চাচি বলে, হ্যাঁ রে তাহের, হাতের আংটিটা কিসের? এটা কি কেউ দিছে নাকি কিনছিস? তাহের বলেন, কে দিবে, আমি খুলনা থেকে কিনছি। তখন চাচি বুঝতে পারেন যে কিছু একটা লুকাচ্ছেন। তো চাচি বলছেন যে, বাপরে, কিছু হইলে আমাকে বল, যদি কিছু হয়ে যায় আর কিচ্ছু কিন্তু আমাদের কিছু করার থাকবে না। তো তাহের মামার বাবা মা ওই কথা বলে যে, বাবা রে, বল বল, কিছু গোপন করিস না, বল, এখনো হয়তো বা কিছু করার সুযোগ আছে, বল। এদিকে তাহের মামার শরীরটাও দিন দিন আরো খারাপ হতে থাকে। উনি খাওয়া দাওয়া করতে পারতেন না, হাঁটাচলা করতে পারতেন না। একটা পর্যায়ে এমন হয়ে গেল যে উনি ওনার জরুরত সারার জন্য ওয়াশরুমে যেতে পারছেন না, শরীর এত দুর্বল হয়ে গেছে। তো যেদিন নিশির সাথে ওনার দেখা হয়েছে তারপর থেকে কেটে যায়, মানে ওই অ্যাম্বুলেন্সের ওই ঘটনার থেকে 53 দিন কেটে গেছে। এখন উনি অ্যাম্বুলেন্স চালানো বাদও দিয়ে দিয়েছেন, শরীরটা ভালো না, গাড়ি চালাতে পারেন না। মনের মধ্যে সবসময় একটা মোহ কাজ করতো, কখন সে নিশি আসবে, তার সাথে কথা বলবো। মূলত সবসময় এই তাহের মামা কারোর নির্দেশে চলছেন, নিজের শরীরের উপর ওনার কোনো নিয়ন্ত্রণ নাই। ওনার শরীরের অবস্থা একটা পর্যায়ে এতটাই খারাপ হয়ে যায় যে উনি পানি ছাড়া আর কিছুই খেতে পারছেন না, বিছানা থেকে উঠতে পারেন না। ওনার হাড়ের সাথে চামড়া লেগে গেছে, এমন একটা অবস্থা। ওনার শরীর দেখলে মনে হবে না যে শরীরে কোনো রক্ত আছে। শরীরটা এতটাই সাদা হয়ে গিয়েছিল। একমাত্র সন্তানের করুণ পরিণতি দেখে কোনো মা বাবাই সহ্য করতে পারবেন, এটাই স্বাভাবিক। ওনার চাচি এর ভেতরে কয়েকবার এসে ওনার কাছে কিন্তু জানতে চেয়েছে যে আমি কি লুকাচ্ছি, অর্থাৎ তাহের মামা কি লুকাচ্ছেন, কিন্তু বরাবরই বিষয়টা তাহের মামা এড়িয়ে যেতেন। তাহের মামার আয়নার সামনে নিজের চেহারা দেখে মনে হতো যে উনি জীবন্ত একটা কঙ্কাল। কেন এমনটা হচ্ছে? তাহের মামার মা সারাদিন ওনার কাছে বসে থাকতেন আর কান্নাকাটি করতেন। তো ওনাকে যে কবিরাজের কাছে নিয়ে যাবেন সেই অবস্থাও নাই। কবিরাজের কাছ থেকে তেল পড়া পানি পড়া এনে দিয়েছে, তাতে কোনো কাজ হয়নি। সকলে ধরে নিয়েছিলেন তাহের মামা আর বেশি দিন বাঁচবেন না।
কারণ ওই চাচি বলে দিয়েছিলেন যে ডাক্তারের কাছে নিয়ে লাভ নাই, ওর সমস্যা অন্য। এতদিন ধরে যে এত কিছু হয়ে যাচ্ছে, তাহের মামার সাথে কোনো খারাপ কোনো কিছু লেগেছে কিনা বা খারাপ কোনো কিছুর কারণে এরকম হচ্ছে কিনা উনি কিন্তু এই বিষয়টা বুঝতে পারছেন না। ডাক্তার যে দেখান নাই তা না, ডাক্তার দেখানো হয়েছে, ওষুধ খেয়েছেন, কিন্তু এই সমস্যার সমাধান হয় না, ডাক্তারও রোগ ধরতে পারেন না। তো একদিন তাহের মামার মা আর ওই চাচি কাছে এসে দুজন মিলে কান্নাকাটি শুরু করেছে যে বাবারে, আমরা তোকে হারাতে চাই না। এই বলে তাহের মামার মা খুব কান্নাকাটি করছে, আর তাহের মামার মা বলছে যে তুই কিছু লুকাচ্ছিস রে বাবা, আমাদেরকে খুলে বল, এখনো সময় আছে, খুলে বল, আমরা কিছু করতে পারি কিনা দেখি। ওই দিন তাহের মামা আর মায়ের কান্না, চাচির কান্না সহ্য করতে পারেন নাই। প্রথম থেকে আজ অবধি যা যা হয়েছে সবকিছু খুলে বলেন। এটা শুনে তাহের মামার মা আর চাচির চক্ষু তো চরক গাছ হয়ে যায়। চাচি বলে, সর্বনাশ, তুই এসব কি করছিস? তুই এসব কেন এতদিন আমাদের কাছ থেকে লুকাইছিস? আমি রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য বের হইছি, পুকুরে পানি আনতে গিয়ে ফেরার পথে তোর বাড়ির দিকে তাকাইছি, দূর থেকে আমার কেমন যেন মনে হয়েছে তোদের বাড়িতে খারাপ কোনো কিছু একটা উপস্থিতি আছে। আমার তো তুলা রাশি, তাই অস্বাভাবিক কোনো কিছু আমি বুঝতে পারি, আর এটা যে খারাপ কিছু সেটা আমি বুঝতে পারছি, এটা মোটেও ভালো কিছু না। আর আমার ভয় ডর ওরকম কিছু নাই। আমি তোদের বাড়ির দিকে হেঁটে এসে দেখি তুই বড়ই গাছের নিচে কার সাথে যেন কথা বলছিস, সামনে ফাঁকা, কিছুই নেই। তো আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোকে দেখছি, তোকে ডাকতেই নেই। ফজরের আজানের আগে তুই আবার ঘরে চলে গেলি। পরদিন সকালবেলা আমি তোকে বা তোর পরিবারকে কিছু বলি নাই, কারণ বিষয়টা আমি আসলে বুঝতে চাচ্ছিলাম। পরের 5-6 দিন গভীর রাত্রে আমি বের হয়ে তোদের বাড়িতে আসতাম, কিন্তু কিছু চোখে পড়েনি। 5-6 দিন পর আবার তোকে সেই বড়ই গাছের নিচে অদৃশ্য কোনো শক্তির সাথে কথা বলতে দেখি। তখন আমি নিশ্চিত হই যে তোর সাথে কোনো কিছুর উপস্থিতি রয়েছে, আর সেটা ভালো কিছু না, এটা আমি বুঝছি। ওই রাত্রেও তোকে আমি ডাক দেই নাই। পরদিন সকাল আমি বিষয়টা তোর মাকে বলি, তারপর তোর মা আর আমি মিলে তোর কাছে জানতে চাই, তুই অস্বীকার করিস। সেদিনও যদি আমাদেরকে বিষয়টা জানাতি তাহলে এত কিছু হতো না, কিছু একটা করা যেত। কিন্তু আজ তোর শরীরের যে অবস্থা, তোকে নিয়ে ভালো কবিরাজের কাছে যাবো সেই অবস্থাও নাই। তাও তুই চিন্তা করিস না, আল্লাহ ভরসা, আমি দেখতেছি কি করা যায়, আর তোর হাতের আংটিটা দে। তখন এই আংটিটা তাহের মামা খুলে চাচির হাতে দেন। চাচি সেটাকে নিয়ে একটা ছোট কাচের বোতলের ভিতরে কিছু শুকনো মরিচের গুঁড়া আর সরিষা মিক্স করে ওর মধ্যে ওই আংটিটা রাখেন। চাচি বিভিন্ন জায়গায় ভালো কবিরাজের সন্ধান করতে থাকেন, কিন্তু সবাই এই বিষয়টা বিস্তারিত জানার পর না করে দেয়। আর যারা ভালো আলেম ছিলেন, তারাও বয়স্ক, তারা এত দূর আসতে পারবেন না। আর তাহের মামার শরীরের যে অবস্থা, তাতে করে ওই আলেমের বাড়িতে নেওয়ার মতো অবস্থা তার ছিল না। তাই তাদের কাছ থেকে তেল পড়া, পানি পড়া এইগুলো নিয়ে আসা হতো। অল্প কিছু সময় ভালো থাকেন, আবার শরীর খারাপ লাগে, এরকম চলছে। এদিকে তাহের মামার চাচি আর ওনার মা পাগলের মতো এক কবিরাজ থেকে অন্য কবিরাজ, এক আলেম থেকে আর এক আলেম দৌড়াদৌড়ি করছেন, কিন্তু কোনো সুরাহা করতে পারছেন না। এদিকে তাহের মামার অবস্থা আরো খারাপ হয়ে যায়, প্রাণ যায় যায় অবস্থা। একদিন তাহের মামার মা সকাল 11টার দিকে ওনার পাশে বসে কান্না করছিল। তখন ওনার মা বলছিল যে তোকে কি আপনার বাঁচাতে পারবো না, তোর এই অবস্থা তো আর সহ্য করতে পারছি না। তখন বাইরে থেকে একটা পুরুষ কণ্ঠে কেউ বলে, হ্যাঁ রে, বাড়িতে কেউ আসিস? তখন তাহের মামার মা বলেন যে কে? তখন পুরুষ কণ্ঠে বাইরে থেকে বলে যে মা, আমি একজন ভিক্ষুক, বাইরে আয়। তো তাহের মামার মা চোখ মুছতে মুছতে বাইরে গিয়ে বলেন, কি হয়েছে চাচা? ভিক্ষুক বলে, মা, কটা খেতে দিবি, খুব খিদা পেয়েছে। তাহের মামার মা বলেন যে চাচা, আমার ছেলে তো খেতে পারে না, সেই কষ্টে আমিও ঠিক মতো রান্নাবাড়া করি না, সকাল থেকে তো কিছু রান্না করে নাই, রান্না করানোর সুযোগও হয় নাই, আপনাকে কি দিব, খাবার তো কিছু নাই, চাল দিব? তখন ভিক্ষুক বলেন, তোর ছেলের কি হয়েছে? তখন আমার মা বলে, সে তো অনেক কাহিনী, আমার ছেলেটার শরীরের দিকে তাকানো যায় না, এই অবস্থা কি কোনো মা সহ্য করতে পারে বলেন চাচা? তখন ভিক্ষুক বলে, তোর ছেলেকে আমি একটু দেখবো। তখন তাহের মামার মা ভিক্ষুককে বলেন যে ওকে তো বাইরে নিয়ে আসা সম্ভব না, আসেন আপনি ভেতরে আসেন। তখন ভিক্ষুককে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হয়। ভিক্ষুক তার দিকে এক নজরে 2 মিনিটে তাকিয়ে থাকেন। তারপর তাহের মামার মাকে বলেন যে অনেক দেরি হয়ে গেছে রে মা, আচ্ছা তাও আমি চেষ্টা করে দেখি, উপরওয়ালা চাইলে অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। তুই সরিষার তেল, চুলার নিচে যে পোড়া মাটি রয়েছে, এই পোড়া মাটি, 5টা লেবু আর 2টো শিং মাছ জোগাড় করে রাখিস, আমি আগামীকাল ঠিক রাত 12টায় আসবো ইনশাল্লাহ। অবাক করা বিষয় হলো, এই তাহের মামারা নিজেরাই খুব দরিদ্র ঘরের, ওনার বাবা কৃষক, ওনাদের বাড়িতে আসলে নর্মালি ভিক্ষুক আসে না বললেই চলে, কিন্তু উনি কিভাবে আসলেন? তো যাই হোক,
ওনার মা আর ওনার চাচি দুজন যখন জানলেন যে এরকম একজন ভিক্ষুক এগুলো বলছেন, তখন ভিক্ষুক কি কি জোগাড় করতে বলছে সেগুলো ওনারা জোগাড় করে ফেলেন। পরদিন রাতে সকলেই ওই ভিক্ষুকের জন্য অপেক্ষা করতে থাকেন। সত্যি রাত 12টার কিছু সময় আগে ভিক্ষুক ওনাদের বাড়ি এসে হাজির হন। ভিক্ষুককে দেখে স্বাভাবিক একজন ভিক্ষুকের মতোই মনে হচ্ছিল, ওরকম সুফি সাধক এরকম কিছু না, স্বাভাবিক একজন ভিক্ষুকের মতোই মনে হচ্ছিল। তো ভিক্ষুক এসে ওনার মা বাবা আর চাচিকে যেটা বলেন সেটা শুনে তো সবাই অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। ভিক্ষুক বলেন যে এই যে নিশি নামের যে মেয়েটা দেখা দেয় পরী রূপে, এটা মোটেও কোনো পরী না, এক মহিলার রূপ ধরে আসে। সে ভয়ঙ্কর আর বিষাক্ত একটা শক্তিশালী জিন, এর শরীরে মারাত্মক বিষ রয়েছে, আর এর নাম হচ্ছে দিলান। এরা মানুষের মাংস এবং রক্ত খেতে খুবই পছন্দ করে। এই নিশি খুলনা মেডিকেল থেকে যে লাশটি অ্যাম্বুলেন্সে উঠিয়েছিল, আসলে ওটা কোনো লাশই ছিল না, ওটা ছিল একটা মায়াজাল। এই মায়াজাল সৃষ্টি করে তাহেরের মন নরম করে তাকে নিয়ে মাগুরার উদ্দেশ্যে রওনা হয়। পথে ওই জিনের মানে এই নিশির শাগরেদরা বিভিন্নভাবে তাহেরকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, যাতে তাহের বুঝতে না পারে যে লাশের সাথে কিছু হচ্ছে। কিন্তু কি হচ্ছে এটা একটা রহস্য ছিল। আসলে তাহেরকে একটা শিকার বানাতে চেয়েছিল তারা, এমনভাবে শিকার বানাতে চেয়েছে যাতে করে নিশির প্রতি তাহের আকৃষ্ট হয়। তবে তারা তাহেরকে সরাসরি সেটা বুঝতে দিচ্ছিল না। এর মধ্যে ওই বট গাছের ওখানে কয়েকটা রক্ত চোষা জিন ছিল, ওরা মূলত অপেক্ষা ছিল তাহেরের রক্ত চুষে মেরে ফেলতে, কিন্তু নিশি সেটা বাধা দিয়েছিল। নিশির উদ্দেশ্য ছিল তাহেরের রক্ত আস্তে আস্তে তারা শুষে নেবে। যদি কোনো মানুষ নিজেই তার রক্ত জিনদের পান করার সুযোগ দেয়, তাহলে তারা নাকি 6 থেকে 7 গুণ বেশি শক্তিশালী হতে পারে। তাই মায়াজাল সৃষ্টি করে এক মেয়ের রূপ ধরে মিষ্টি মিষ্টি কথা বলে তাহেরকে একটি আংটি পরাতে সক্ষম হয়, আর এই আংটির মাধ্যমেই তারা তাহেরের রক্ত পান করত। নিশি যে একা পান করত তা না, নিশির যত শাগরেদরা ছিল সবাই পান করত, সবাই এই রক্তের ভাগ পেত। অল্প অল্প করে রক্ত কমতে কমতে শুকিয়ে একসময় তাহের মারা যাবে। আর তাহেরের উপর এই জিনদের প্রভাব প্রতীয়মান থাকায় তাহের কখনোই সুস্থ স্বাভাবিক হতে পারবে না। এসব কথা শুনে তো তাহের মামার মা বাবা চাচির তো অবস্থা খারাপ। তখন তাহের মামার মা ভিক্ষুককে বলেন, চাচা আমার ছেলেকে আল্লাহ চান তো সুস্থ করে দেন, আমি আমার সন্তানের এই পরিণতি চোখে দেখতে পারছি না। তখন ভিক্ষুক তাহের মামার মাকে বলেন যে মারে চিন্তা করিস না, সুস্থ করার মালিক উপরওয়ালা। আমি কোনো না কোনো মাধ্যমে খবর পাইছি, কোন মাধ্যমে খবর পাইছি আমি সেটা বলবো না, আমি শুধু তোর ছেলের চিকিৎসা করার জন্যই আসছি, আর আমি আমার মতো করে চেষ্টা করব। তবে একটা অনুরোধ, আমি চলে যাওয়ার পর আমাকে খোঁজ নেওয়ার চেষ্টা করবি না, আমি কোনো জিন না, আমি মানুষ। তবে আমি কোন মাধ্যমে খবর পাইছি দোহাই তোদের সেটা বলবি না। তো যাই হোক, তোরা তাহেরকে একটা উঠানে একটা পাটিতে শুইয়ে দিবি, তবে কোনো বালিশ দিবি না, আর তোরা ঘরে গিয়ে দরজা লাগাই দে, আমি যত সময় না বলবো যাই হয়ে যাক তোরা দরজা খুলবি না। এটা শুনে তাহের মামার মা আরো বেশি ভয় পান। উনি চিন্তা করেন আবার এই ভিক্ষুকের বেশে নিশি এলো না তো, আমার ছেলেকে একদম খেয়েই ফেলবে। কিন্তু যাই হোক, এই চাচি উনি বললেন যে না রে, এই যে লোকটা এটা কোনো জিন না, আবার উনি যদি খারাপ হতো আমার তো তুলার আসে আমি বুঝতে পারতাম, উনি ভালো, ভয়ের কিছু নাই, চল আমরা ঘরে চলে যাই। তো যাই হোক, ওনারা ঘরে চলে যান। তাহের মামাকে ধরে ধরে উঠানের মাঝখানে একটি পাটিতে শুইয়ে দেওয়া হয় বালিশ ছাড়া। এরপর সকলেই তো ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেন। চারদিকে শুনশান নীরবতা। তাহের মামার 2-3 মিনিটের মধ্যে ঘুম চলে আসে। এরপর ওনার কিছু মনে নাই, বাকিটা ওনার মায়ের মুখ থেকে শুনেছেন। ওনার মা বলেছেন যে তাহের মামাকে উঠোনে রেখে ওনারা ঘরে অপেক্ষা করছেন। বাইরে কোনো সাউন্ড শোনা যাচ্ছিল না, একদম নীরব। 2 ঘন্টা পরে বাইরে থেকে ডাক আসে। তখন ওরা দরজা খুলে বাইরে বের হয়ে দেখেন যে তাহের মামা ঘুমিয়ে আছেন। তখন ওনারা ভিক্ষুককে বলেন যে চাচা এখন কি অবস্থা? তো চাচা মুচকি হেসে বলেন যে তোর ছেলে এখন অভিশাপ মুক্ত, আলহামদুলিল্লাহ, ও এখন সুস্থ। কি করেছে কিভাবে করেছে এসব জানতে চাইবি না, বিপদ কেটে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় কর। কাল থেকে ও খাওয়া দাওয়া করতে পারবে, হাঁটতে পারবে, তবে স্বাভাবিক হতে মাস 2-3 সময় লাগবে। আর কালকে কিছু গরিব মানুষকে খাইয়ে দিবি সাধ্য অনুযায়ী। আর তোর সন্তানকে এখন গরম পানিতে গোসল করিয়ে নিয়ে ঘরে ঢোকা। কালকে সকালে ও বমি করবে, বমির সাথে কিছুটা রক্তও বের হতে পারে, তবে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই।
এরপরই ও স্বাভাবিক খাওয়া দাওয়া করতে পারবে ইনশাল্লাহ। আমি এখন যাই। তো ওই ভিক্ষুক চাচাকে ওনার পরিবার থেকে কিছু দিতে চাইলে উনি বলেন যে তোর ছেলে সুস্থ হয়েছে, আমি যে উদ্দেশ্যে আসছিলাম আল্লাহ আমাকে পাঠাইছে, আলহামদুলিল্লাহ সেটা সফল হয়েছে, আমি কোনো বিনিময় নেই না, ভালো থাকিস আর আমার খোঁজ করিস না, আবারও বলছি। এই বলে